বাংলাদেশের ক্রিকেট বলতে আমরা যে আধুনিক ক্রিকেট বুঝি এটার কোন ব্যাচটারে সবচেয়ে আকর্ষণীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আপনাদের কাছে? আমাদের প্রজন্মের কাছে অবশ্যই 97 ব্যাচটারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে। আর 97 ব্যাচটা আমাদের দেশের ক্রিকেটের ভিত করে দিছে। এই আকরাম ভাই, বুলবুল ভাই, ফারুক ভাইদের যে ব্যাচটা, ফারুক ভাইয়ের নাম বললাম, ফারুক ভাই 97 টিমে ছিলেন না, কিন্তু 97 ব্যাচ বলতে যা বুঝি সেটার মধ্যে ফারুক ভাইও পড়েন। কিন্তু আমাদের এই ক্রিকেটটা 2016-17 পর্যন্ত তো একটা উত্থানে ভেতর দিয়ে গেছিল। সেটা গেছিল 2007 সালের পর থেকে। এর মাঝখানে আমাদের একটা অন্ধকার জগৎ ছিল। এই যে উত্থান পর্বটা হলো, এই উত্থান পর্বটা শুরু হলো ব্যাচ 2007 এর হাত ধরে। এই ব্যাচটাকে আমি বলি আমাদের আধুনিক ক্রিকেটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাচ। আপনি যদি এই ব্যাচটার দিকে তাকান তাহলে নানা রকম ড্রামা খুঁজে পাবেন। এখানে যেরকম আমাদের এর আগের প্রজন্মের যারা আমাদের উত্থানের ভিত গড়ে দিছিল সেই কারিগররা ওখানে ছিলেন ওই দলটায়। আবার পরবর্তীতে ওই যে 16-17 পর্যন্ত যারা আমাদেরকে টেনে নিয়ে গেছে তাদেরও অভিষেক হয়েছে ওই সময়টায়, 2007 বিশ্বকাপের ওই সময়টায়। খুবই নাটকীয় একটা দল। এবং ঘটনাচক্রে দেখেন, এই 2026 সালে এসে এই 2007 ব্যাচটার ক্ষমতায়ন শুরু হচ্ছে। মানে এই 2007 ব্যাচটা এখন ক্রিকেট তো আস্তে আস্তে ছেড়ে দিল, গত বছরের মধ্যে অলমোস্ট সবাই ক্রিকেট থেকে সরে গেল। এরপর এদের সিনিয়ররা আগেই ক্ষমতায়িত হয়েছেন একটু একটু, কিন্তু খুব নাটকীয় ভাবে এবং কাকতালীয় ভাবে আমরা এসে দেখতেছি এই যে 2026 সালের ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে এসে দেখতেছি যে আগামী দিনে আমাদের ক্রিকেট প্রশাসনের এবং ক্রিকেট কোচিং এর প্রায় পুরোটা ক্ষমতা এই 2007 ব্যাচের হাতে চলে যাচ্ছে। সেটা কিভাবে করতেছে সেই জিনিসটা একটু আলোচনা করবো, যে ওই 2007 ব্যাচ কিভাবে ওই 22 গজ থেকে আমাদের ক্রিকেট কর্পোরেট অফিসের মূল দখলে চলে যাচ্ছে সেই জিনিসটা একটু আলোচনা করব। আমাদের এখানে তো ক্রিকেটের এই বিভিন্ন চ্যাপ্টার নিয়ে বই লেখা বা রিসার্চ করার তেমন কোনো প্রবণতা নেই। এই ইংল্যান্ডে গেলে, অস্ট্রেলিয়া গেলে, ইভেন ইন্ডিয়া গেলে আপনি দেখবেন যে ওদের ওই ইতিহাসের, ক্রিকেট ইতিহাসের ছোট্ট একটা সফর, হয়তো 5 টেস্টের বা 3 টেস্টের একটা সফর, ওই সফরটা যেহেতু ইতিহাসের একটা বাঁক হয়ে আছে, ফলে ওই সফরটা নিয়েই দেখা গেছে একাধিক গবেষণা হয়েছে, একাধিক গবেষণা গ্রন্থ হয়েছে। একটা বই দেখা গেছে 3-4 জন বড় গবেষক মিলে একটা সফর নিয়ে লিখে ফেলছেন। ওটা নানা পার্সপেক্টিভে লিখছেন, সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ, ক্রিকেট পার্সপেক্টিভ, ক্রিকেটে কি বিবর্তন হলো, ক্রিকেটের নতুন কি শুরু হলো, সবকিছু ওইটাতে লেখা হয়। আমি যখন মাশরাফিকে নিয়ে লিখছিলাম, যখন সাকিবকে নিয়ে লিখছিলাম, তখন এই কোশ্চেনটার মুখোমুখি হয়েছিলাম যে ভাই এখনই এদের নিয়ে বই কেন? এরা তো রানিং ক্রিকেটার, কি করছে জীবনে? মানে এইটা না যে কাউকে নিয়ে বই লিখতে গেলে বা কোনো একটা ঘটনা নিয়ে বই লিখতে গেলে সেই লোকটাকে ডন ব্র্যাডম্যান বা সচিন টেন্ডুলকার হতে হবে, বা ঘটনাটা বিশ্বকাপ জয় হতে হবে। ওটা ওই দেশের ইতিহাসে কতটা দাগ ফেলছে এটার উপরে। ফলে আমার খুব ইচ্ছা ছিল, আর শরীরে কুলাবে কিনা জানি না, এই যে 2007 ব্যাচটা, এইটা নিয়ে 1997 ব্যাচটা নিয়ে, এগুলো নিয়ে আলাদা আলাদা বই লেখা। কারণ বাংলাদেশের ইতিহাসের, ক্রিকেট ইতিহাস বুঝতে গেলে আপনার এই বাঁকগুলো খুব ভালোভাবে ধরতে পারতে হবে। 2007 ব্যাচটাকে আমি খুব গুরুত্বপূর্ণ বলি কেন, 2007-এ ওয়েস্ট ইন্ডিজের যে দলটা আমাদের বিশ্বকাপ খেলতে গেল, ওই দলটা একদিকে যে মশাল বাহকরা আসছেন, ওই 99 এর পর থেকে যে মশাল বাহকরা আমাদেরকে 2007 পর্যন্ত এনে দিয়েছেন, তাদের শীর্ষ প্রতিনিধি যারা, তারা ওই দলটা ছিলেন। আবার নেক্সট 10 বছর 15 বছর যারা বাংলাদেশের ক্রিকেটে রাজত্ব করবে, তাদের শুরুটা হলো ওই সময়। ফলে ওইটা একটা আমাদের ক্রিকেটের অসাধারণ একটা বাঁক নেওয়ার মোমেন্ট, একদম এরকম একটা বাঁক নিল। মানে 2005 পর্যন্ত আমরা কিচ্ছু জিততেছি না, সেখান থেকে 2007 থেকে 2015 এই জায়গায় আমাদের জয়ের গ্রাফটা দেখেন, টাস 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 করে বাড়তেছে। ওই 2007-এই আমরা সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার মতো দুইটা জায়ান্টরে মেরে দিলাম ওই ওয়ার্ল্ড কাপে। এই টিমে কারা ছিল? ধরেন সিনিয়রদের মধ্যে আমাদের এখনো পর্যন্ত আমাদের দেশে সবচেয়ে টেম্পারামেন্ট ওয়ালা ব্যাটসম্যান যাকে আমরা মনে করি, জাভেদ ওমর বেলিম গোল্লা ছিলেন ওই দলে। এবং শাহরান নাফিস হঠাৎ ফর্ম হারানোয় ম্যাচও পাইছিলেন বিশ্বকাপে কয়েকটা। এবং আমাদের ইতিহাসের আমি সবচেয়ে বর্ণময় ক্রিকেটার এবং আন্ডার অ্যাচিভড ক্রিকেটার যাকে মনে করি, তিনি মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক 2007 বিশ্বকাপে আমাদের খুব ভাইটাল ইনস্ট্রুমেন্ট ছিলেন, খুব ভাইটাল ইনস্ট্রুমেন্ট ছিলেন। এছাড়া ক্যাপ্টেন ছিলেন সুমন ভাই। সুমন ভাই তো বাংলাদেশের যুগ সন্ধিক্ষণের নেতা। যে দলটা কখনো জিততো না সেই দলটাকে প্রথম জয়ের দেখা দেওয়া, সেই দলটাকে প্রথম টেস্ট জেতানো, প্রথম টেস্ট সিরিজ জেতানো, কত কি সুমন ভাইয়ের হাত ধরে হয়েছে। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা প্রতিটা দলের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় এই আসছে সুমন ভাইয়ের ক্যাপ্টেন্সিতে। বাংলাদেশের ইতিহাসের নেতা, সেই নেতাই কিন্তু 2007-এ ক্যাপ্টেন্সি করছে।
আবার আপনি যদি টিমটা তারুণ্যের দিকে তাকান তাহলে দেখবেন তামিম, সাকিব, মুশফিক, শাহাদাত হোসেন রাজীবকেও আপনি বলতে পারেন ওই টিমটার উল্লেখযোগ্য সংযোজন। শাহাদাত হোসেন রাজীব পরবর্তীকালে আর ওই ব্যাপারটা ধরে রাখতে পারে নাই খুব বেশি, কিন্তু টেস্টে এসে কিন্তু আমাদের ইতিহাসের সেরা ফাস্ট বোলার ছিল একটা সময় পর্যন্ত। আর একটা মিড জেনারেশন ছিল যারা অসাধারণ গুরুত্বপূর্ণ। সেই জেনারেশনটা কারা ছিল? মাশরাফি, আশরাফুল, আফতাব, রাজ্জাক, মানে এই জেনারেশনটাও ড্রিম জেনারেশন। এই জেনারেশনটাও কিন্তু অনেকদিন এই তরুণদের সঙ্গ দিছে, মানে এই তরুণরা এবং এই মিড জেনারেশন এরা মিলে পরের জগৎটা টেনে নিয়ে গেছে। এবং খুব উল্লেখযোগ্য একটা পারফর্মার ছিল শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিস ওই জেনারেশনটায় তারুণ্যের মধ্যেই পড়বে সে, তামিমদের সঙ্গেই পড়বে, কিন্তু তামিমদের একটু আগে শুরু করছিল সে। এবং ওই ট্রাজেডিটা হচ্ছে এর আগের 2 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটেরই বিগেস্ট স্টারদের একজন ছিল শাহরিয়ার নাফিস, এবং ওই বিশ্বকাপে একটা আনজাস্টিসের শিকার হয়ে কার্যত তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। ফলে আমরা একটা গোল্ডেন বন্ডিং দেখলাম ওই 2007-এ ওই ওয়েস্ট ইন্ডিজে। সেই টিমটা এখন কোথায়? আপনি যদি দেখেন এই টিমের বেশিরভাগ সদস্য কোনো না কোনো ক্যাপাসিটিতে কোচিং করাচ্ছে। যেমন আফতাব, তাপসদা ছিল, তাপসদা এরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় কোচিং করাচ্ছে। রাজিন অনেক বড় কোচ হয়ে গেছে, অনেক বড় কোচ হয়ে গেছে রাজিন। বাংলাদেশের এখন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং বিশেষজ্ঞ কোচ এই তৃণমূল পর্যায়ে, এবং বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে আপনারা দেখেন যে সে কত বড় রেসপন্সিবিলিটি পালন করতেছে। আশরাফুল কোচিং এ চলে আসছে নানা পর্ব পার পেয়ে এবং বিসিবির সঙ্গেই আছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যাদের নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সুমন ভাই সহ এই যে তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক এদের যে ব্যাচটা, সঙ্গে রাজ্জাক, এদের উত্থানটা দেখেন। এদের কিন্তু এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ উত্থান হয়েছে। ইভেন আপনি শাহরিয়ার নাফিসকেও সে তালিকায় ইনক্লুড করতে পারেন। এবং সেই উত্থানটা এবার আমরা দেখব, মানে এই যে 2026-এ আমাদের জাতীয় নির্বাচন হলো, জাতীয় নির্বাচনের পরে বোর্ডে একটা পরিবর্তন আসবে, এটা তো সবাই বুঝতেছে। সেই পরিবর্তনের জায়গাটায় আপনি দেখবেন যে এই যাদের নাম বললাম এরা বাংলাদেশ ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ সব পদে চলে আসে। আমি বলতেছি না যে এর ভিতর থেকে কেউ বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে বা কিছু। যেমন সুমন ভাই মোস্ট প্রবাবলি চিফ সিলেক্টর হবে। সুমন ভাই দীর্ঘদিন ধরে সেই অবসরের পর থেকেই ইসের ক্রিকেট বোর্ডের নানা রেসপন্সিবিলিটি পালন করতেছে। এবং সুমন ভাই বাংলাদেশের এখন পর্যন্ত ইতিহাসের সেরা যে নির্বাচক কমিটি, ফারুক ভাইয়ের সেকেন্ড কমিটি, সেটাতে ফারুক ভাইয়ের টিমে ছিল, ফারুক ভাইয়ের নির্বাচক কমিটিতে ছিল। সুমন ভাই খুব দক্ষতার সঙ্গে বিভিন্ন রোল প্লে করতেছে বিসিবিতে অনেকদিন ধরে। এখন সুমন ভাইয়ের একটা বড় রেসপন্সিবিলিটি দেওয়ার কথা ভাবতেছে বিসিবি। অলরেডি সে সম্ভবত একটা আমন্ত্রণ পাইছে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার জন্য, কারণ কাজী আশরাফ হোসেন লিপু বলছেন তিনি আর কন্টিনিউ করবেন না, আর বোর্ডও লিপু ভাইকে নিয়ে আর সামনে আগাতে চায় না। মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে তারা সেপারেশনের দিকে যেতে চায়। ফাইন, সেই জায়গাটায় সুমন ভাই তার মানে একটা বড় ক্ষমতায়ন হবে। আমরা দেখবো যে ওই দলের ক্যাপ্টেন এখন এসে প্রধান নির্বাচক হচ্ছেন। যদি সুমন ভাই অ্যাকসেপ্ট করে এটা, তাহলে সে শুরুতেই তাদের ক্যাপ্টেন একটা বড় রেসপন্সিবিলিটি পেল। এখন তামিম, সাকিব, মাশরাফি এই তিনজনই আপনারা বুঝতেছেন যে বোর্ডে কোনো না কোনো ক্যাপাসিটিতে আসবে। কেউ হয়তো কোনো চাকরিতে আসবেন, যে খুব বড় কোনো রেসপন্সিবিলিটি, সেটা হয়তো ওই যে আমি যেটা প্রায় বলি যে উই নিড এ ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট ডিরেক্টর, রাহুল দ্রাবিড়ের মতো, যে কিনা আমাদের দেশের ক্রিকেট স্ট্রাকচার নিয়ে কাজ করবে। এমন হতে পারে যে মাশরাফিরে আপনি ওরকম কোনো চেয়ারে দেখতে পারেন। এই নতুন গভর্নমেন্ট মাশরাফি, সাকিব, তামিম এদের যে ক্রিকেটীয় মেধাটা এটার সর্বোচ্চ ইউজ করতে চায়। সে জায়গা ভুলভাল হবে, ভুলভাল হবে, তারা ওইসব চেয়ারে বসে ভুল করবে, অমুক করবে, তমুক করবে। কিন্তু এটাই নিয়ম, এটাই শুরু করার নিয়ম, যে আপনার জেনারেশনে যে এর আগে সবচেয়ে বেশি আউট ইনপুট দিতে পারছে তার তো ওই পরের ইনপুটটাও নিতে হবে। ওর পেছনে আপনি ইনভেস্ট করছেন না, হাজার হাজার ডলার ইনভেস্ট করছেন, ফলে এখন যেভাবে হোক তার কাছ থেকে ওটা নিতে হবে, দেশের ক্রিকেটে নিয়ে নিতে হবে। সেই জিনিসটার জন্য ধরেন মাশরাফিরে বোল্ডে ফেরানোর জন্য এটা কিন্তু মানে এখন যদি আমি বিএনপির গুণগান করি তাহলে আসলেই একটু সত্যের অপলাপ হবে। এটা কিন্তু ইন্টারিম সরকারি শুরু করে গেছে এই আলোচনাটা, যে মাশরাফিকে তারা বোর্ডে দেখতে চায়, ক্রিকেটে দেখতে চায়। বোর্ডে এ কথা কেউ এখন বলে না, কারণ কেউ জানে না যে মাশরাফি কি পদে আসতে চায়, মাশরাফি কিসে রাজি হবে, বা বোর্ডে তার অ্যাকোমোডেশনটা কি হবে, এটা তো পরিষ্কার না। শুধু তার সঙ্গে ওই আলোচনাটা করার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত হ্যাঁ না কিছুই কোনো পক্ষ জানে না, কিন্তু এ ব্যাপারে সবাই খুব অ্যাডামেন্ট। স্পোর্টস সার্কিটের ওই ইন্টারিম সরকার বলেন, বিএনপি সরকার বলেন, সবাই অ্যাডামেন্ট যে ওকে তারা দুজন পলিটিক্সে জয়েন করছিল, আমরা ধরে নিলাম এটা ভুল করছিল, কিন্তু তাই বলে তাদের যে ক্রিকেট মেধা, যেটা দিয়ে মাশরাফি বাংলাদেশের ক্রিকেট কি ইতিহাস এনে দিছে, সেই মেধাটার এত কাজে লাগাইতে হবে।
সেটার জন্য যা করা সেটা করতে হবে। সেটা মাশরাফিকে নানাভাবে এখন তো সবাই প্রকাশ্যেই দেখতেছেন যে ক্রীড়ামন্ত্রী নিজে গতকালকেও প্রেস কনফারেন্সে বলছেন যে মাশরাফি বাংলাদেশের লিজেন্ড, তাকে আমরা ক্রিকেটে চাই। কি পদে চাই কেউ পরিষ্কার না, যতক্ষণ না তার সঙ্গে খোলামেলা আলাপ হচ্ছে, সে একটা প্ল্যান অ্যাকসেপ্ট করতেছে, আগে তো তাকে অ্যাকসেপ্ট করতে হবে, ততক্ষণ তো বোঝা যাচ্ছে না। মোস্ট প্রবলি যদি সে রাজি হয়, অবশ্যই তাকে খুব সম্মানের একটা চেয়ার দিতে হবে। তো সাকিব তামিম যদি বোর্ডের পার্ট হয়, তাহলে সেখানে মাশরাফিকে তো তাদের আন্ডারের একটা চেয়ার দিবে না, আর সেটা সাকিব তামিমও মানবে না। সাকিব তামিমের আবার ব্যাপক ফ্যানাটিক মাশরাফির ব্যাপারে ওরা দুজন। এখন তামিম তামিম বোর্ডে আসতেছে, এটাও সবাই মোটামুটি পরিষ্কার। আমি এটা ঠিক মনে করতেছি না যে এখনই সে বোর্ড সভাপতি হবে, হলেও হতে পারে, নাও হতে পারে, সেটা আসলে সময়ের হাতে ছাড়ি। কিন্তু বোর্ডে সে আসবে। ধরেন সভাপতি যদি লবি সাহেব হন, তাহলে সে বোর্ডে হয়তো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব নিয়েই আসবে, ভাইস প্রেসিডেন্ট হতে পারে, সঙ্গে হয়তো ক্রিকেট অফস বা এরকম কিছু তাকে দেওয়া হতে পারে, মানে গুরুত্বপূর্ণ কোনো রোলেই আসবে। সাকিব দেশে ফিরবে খেলার জন্য। সেটা ওই যে সম্প্রতি দেখলাম যে সে আবার বলছে যে তার ওই মামলাগুলো নিষ্পত্তি করলে তারপরে ফিরবে। সে ব্যাপারে সরকার অলরেডি প্রসেস শুরু করে দিয়েছে, সেটাও কিন্তু ইন্টারিম সরকারের সময় শুরু হয়েছে। ইন্টারিম সরকারের সময় ওই সময় বোর্ড ডিরেক্টর আসিফ আকবর জানাইছিলেন যে তার উকিল অলরেডি সমস্ত কাগজপত্র ক্রিকেট বোর্ডের কাছে জমা দিচ্ছে, সব কাগজপত্র মামলা যেসব তার নামে যত মামলা আছে সেগুলো আবার ফরওয়ার্ড করা হয়েছে গভর্নমেন্টের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। এবং এখন যেহেতু এই সরকারের অলমোস্ট সবাই এটা বলতেছেন, বিভিন্ন মন্ত্রী পদমর্যাদার লোকেরাই বলতেছেন যে সাকিব মাশরাফির বিষয়গুলো আমরা, যেহেতু ক্রিকেটে তাদের কিছু দেওয়া আছে, এই বিষয়গুলো আমরা দ্রুত সমাধান করব। সেখান থেকে তাদের দুজনেরই ফাইল চলে যাবে যার যার দপ্তরে, দ্রুত হয়তো এগুলো সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে সাকিব আসবে, খেলবে, খুব লম্বা সময় তার খেলার বয়স নাই, বয়স হচ্ছে, তাকেও বোর্ডে কোনো সার্ভিসে চায়। এখন সেটা হইতে পারে যে সরাসরি হয়তো বোর্ডের কোন চেয়ারে বসবে না, তামিম যেমন চেয়ারে বসবে, এটা সবাই বুঝতেছে। মাশরাফি হয়তো ব্রেন দিয়ে মেন্টরশিপ দিয়ে কাজ করা যায় এমন কোনো পদে বসবে। মাশরাফি চেয়ারে বসবে এটা আমার কাছে মনে হয় না। মানে বসা বলতে বুঝাচ্ছি যে অফিস করবে না বসে, সে ছোটাছুটির কোনো কিছু করতে চাইবে, ওই যে বললাম ইন্ডিপেন্ডেন্ট বোর্ড ডিরেক্টর টাইপের কিছু করতে চাইবে, যদি সে রাজি হয়। আর সাকিবকেও তারা চাইবে ওরকম ইনোভেটিভ কিছুর সঙ্গে, হতে পারে ন্যাশনাল টিমের সঙ্গে এনগেজ করা। বা আমি বলবো, যদি আমার কথা কেউ শোনেন, এসব ক্ষেত্রে তো কেউ কথা শোনেন না, সেটা হচ্ছে সাকিবকে কোনোভাবে হাই পারফরমেন্সের দায়িত্ব দিতে পারেন নাকি দেখেন। যদি সাকিব খেলা ছাড়ার সঙ্গে সঙ্গে হাই পারফরমেন্স আর গেম ডেভেলপমেন্ট, এই দুইটা দায়িত্ব যদি দেন, আপনারা সাকিবের এই গুণটা বেশিরভাগ লোক বাংলাদেশে জানে না। সেটা হচ্ছে সে যে এই লেভেলে এই এজের ছেলেপেলেরে কি পরিমাণে সামলাইতে পারে। এই এজের ছেলেপেলের কাছে তো সে সুপার হিরো, এমনিতে সবার কাছেই সুপার হিরো। আর এই এজের ছেলেপেলেরে নেক্সট স্টেপে নেওয়ার জন্য কি করতে হয়, এটা তার চেয়ে ভালো খুব কম লোক বোঝে। সে বাই বর্ন এটা বোঝে, এটার জন্য তার ট্রেনিং লাগে না। আর এমনিতে তো ক্রিকেট অস্ট্রেলিয়ার ধাঁচে, ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই সিস্টেমের প্রোডাকশন, রিচার্ড ম্যাকেন্সের প্রোডাকশন, ফলে ওর চেয়ে ভালো আর কে জানবে। যে এটা তামিমও খুব ভালো জানে যে এই হাই পারফরমেন্সে কি করতে হয়, হাই পারফরমেন্সের নেক্সট ধাপটা কি, একটা সেন্টার অফ এক্সেলেন্স অমুক তমুক, মানে এই পুরো ব্যাপারটা মহাযজ্ঞের দায়িত্ব দিতে পারেন আপনি। মানে তরুণ খেলোয়াড়দের তুলে আনার দায়িত্ব দিতে পারেন সাকিবকে। যাই হোক, সেটা আরেক সময় আলোচনা করবো যে কে কোন পদে আসতে পারে। কিন্তু দেখেন, অলরেডি রাজ্জাক কিন্তু বোর্ডে আছে ডিরেক্টর হিসাবে। মানে আমি তো 2007 নিয়ে কথা বলতে চেষ্টা, যে 2007-এর এরা কি অবস্থা, বিসিবিতে চাকরিতে আছে আশরাফুল। জাভেদ ভাই সরাসরি এখনো বিসিবির চাকরিতে জয়েন করে না, তবে আমি কোয়াইট শিওর যে খুব দ্রুত জয়েন করে ফেলবে। ওই টিমটা না থাকলেও পাইলট ভাই তো অলরেডি বিসিবির বোর্ড ডিরেক্টর, জাভেদ ভাই কোচিং এর কাজই করতেছে। এবং জাভেদ ভাইকে বুলবুল ভাই ইউজ করতেছিল বিভিন্ন জায়গায়, ওই যে তৃণমূলের সংগঠন করার ব্যাপারে। ধরেন রাজশাহী, রংপুর, বগুড়া, গাইবান্ধা, এইসব জায়গায় যাও, যে সংগঠন করো, সব জায়গায় ক্রিকেট স্ট্রাকচার দাঁড় করাও। জাভেদ ভাইকে হয়তো নেক্সট বোর্ডও সে কাজে লাগাবে, সেটা একটা প্রাতিষ্ঠানিক পরিচয় দিয়ে নিশ্চয়ই কাজে লাগাবে। জাভেদ ভাই অনেক কাজ করতেছে এখন বা ক্রিকেটের জন্য। মূলত সে নিজেরও একটা একাডেমি চালায় এবং সে ক্রিকেটের তৃণমূলে কাজ করতে চায়। সে এখন বিসিবি অফিসের কথা ভাবে না। ফলে বোর্ডের উচিত তাকে তার ওই ড্রিমের জায়গায় কিছু একটা করতে দেওয়া। সে এবং আশরাফুল আছে কোচিং এ, রাজিন আছে কোচিং এ, যেগুলো আগেই বললাম। মানে 2007 ব্যাচ থেকে কয়েকজন শুধু বিদেশে সেটেল হয়েছে, তারাও ক্রিকেট কোচিং এ আছে। বাকিটাকে আপনি দেখতে পাবেন আগামী 6 মাসের মধ্যে এরাই মূলত বাংলাদেশের ক্রিকেট চালাচ্ছে। এখন এই পরিণতিটা ভালো হবে না খারাপ হবে সেটা আমরা এখনই বলতে পারি না। পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে। আপনারা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সেই ডেভিড বেকহামদের ব্যাচটা দেখেন, পল স্কোলস, ডেভিড বেকহামদের, ওরা পরবর্তীকালে পৃথিবী কাঁপাইছে নানা ভূমিকা। আবার এরকম ব্যাচ আছে বিভিন্ন জায়গা থেকে বেরোয়েছে যারা পরবর্তীকালে বিভিন্ন রেসপন্সিবিলিটি নিয়েছে। রিয়াল মাদ্রিদের ব্যাচ আছে, বার্সেলোনা ব্যাচ আছে। যদি ধরেন আপনি জাভি ইনিয়েস্তাদের ব্যাচটা দেখেন, এই ব্যাচটা কিন্তু খেলা ছাড়ার পরে আসলে খুব বেশি ইফেক্ট ফেলতে পারে নাই এখনো পর্যন্ত ফুটবলে। জাভি চেষ্টা করছেন, আই ফিল যে
জাভি সফল, কিন্তু রেজাল্ট তার হয়ে কথা বলে নাই। একেবারে কি কথা বলে নাই, লিগ তো জিতলো, তাই না? কিন্তু তারপরেও জাভি যথেষ্ট ভালো। আজকে বার্সেলোনার যে টিমটা দেখেন, এইটা লা মাসিয়া থেকে টেনে এনে সেই তৈরি করছে। সে আসলে খুব দুর্ভাগা, সে খুব দুর্ভাগা যে কৃতিত্ব তার প্রাপ্য এটা পায় নাই। কিন্তু জাভি ছাড়া ওই টিমটার আর কেউ কিন্তু সেইভাবে অবদান রাখতেছেন না, কোথাও কোনো অবদান রাখতেছে না। হোপ যে রাখবে। যাই হোক, এটা কথাগুলো বললাম যে বড় বড় সফল ব্যাচরা দায়িত্ব পায়, একসঙ্গেই দায়িত্ব পায়, সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় যায়, কোথাও এক দেশে দায়িত্ব পায়, তারা সফলও হয় একসঙ্গে। অনেক সময় কেউ সফল কেউ ব্যর্থ হয়, আবার অনেক সময় পুরো স্কোয়াড জুড়ে ব্যর্থ হয়। যে ব্যাচ 2007 নিয়ে আমার যে আবেগ বা আমাদের হিস্ট্রিতে যে অবদান তাদের ব্যাট বল হাতে, তার ধারে কাছেও যাইতে পারলো না হয়তো এই বা অর্গানাইজার হিসাবে, কোচ হিসাবে বা এইসব ক্যাপাসিটিতে, কিছু যায় আসে না। এটাই হবে। এটা কখনো ভালো রেজাল্ট পাবেন, কখনো খারাপ রেজাল্ট পাবেন, কিন্তু আপনাকে এই প্রসেসের পেছনে লেগে থাকতে হবে যে আমি তোমার পেছনে টাকা ব্যয় করছি। আমি আজকে এই যে মাশরাফি সাকিবরে নিয়ে এত কথা হচ্ছে, পলিটিক্স এর কথা বা সব কথা বাদ দিয়ে যদি একটু নিষ্ঠুরভাবে ফিনান্সিয়াল দিক থেকে ভাবেন, তাহলে মাশরাফিকে ফিরতে হবে। আমি তো মনে করি মাশরাফি সাকিব যে তাদের ফিরানোর জন্য রাষ্ট্রের যে চেষ্টা, এই চেষ্টাটা হওয়া উচিত রীতিমতো অর্থনৈতিক চিন্তা থেকে। যে মাশরাফিকে বলা উচিত যে ভাই, তোমার পিছনে আমার রাষ্ট্র এত টাকা ইনভেস্ট করছে, ওকে ফাইন, সে সময় তুমি যা করণীয় ছিল করছো, কিন্তু তোমার মাথার ভিতরে যে মেধাটা ঢুকছে বা যে মেধাটা তৈরি হয়েছে, ওটা 1% সত্য হইলেও তো আমার আছে। ওই 1% এখন ক্রিকেটকে তোমার ফিরাই দিতে হবে। তুমি ক্রিকেট থেকে যা পাইছো ওটা ফিরাই দিতে হবে। এই যে ইনভেস্টমেন্টটা আমি করছি, ইনভেস্টমেন্টটা ফেরত নিব না, রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে তো এটা আমার পাওনা। মাশরাফির কাছে পাওয়া, সাকিবের কাছে পাওনা, তামিমের কাছে পাওনা, আশরাফুলের কাছে পাওনা, আমাদের প্রত্যেকের কাছে পাওনা। সেই পাওনাটা ফেরত চাইতে হবে। ফলে এদের ক্ষমতায়ন করতেই হবে এবং এদের ক্ষমতায় বসতে দিতেই হবে। তারপরে সাফল্য ব্যর্থতা সময়ের হাতে ছাড়া যাক। এই ব্যাচ না পারুক, তারপরের ব্যাচ পারবে এবং পারবেই পারবে। এটা আসলে আজও কালো কেউ না কেউ তো পারতেই হবে। আমাদের স্ট্রাকচারটা বদলাইতে হবে। ওরা এই সিস্টেমের ভিতর দিয়ে উঠে আসছে, ওরা এই সিস্টেমের সব লুফল গুলো জানে, সব দুর্বলতা গুলো জানে। ওরা ছাড়া কে বদলাবে বলেন? আমরা এই যে ডেস্কের মানুষ বসে বসে কথা বলি, পেটে চর্বি জমায়ে ফেলছি, জীবনে কোনোদিন ব্যাটটা ধরে, একটা সত্যিকারের ব্যাট ধরে সত্যিকারে বলে একটা বাড়ি মারি নাই, 22 গজে দাঁড়াই নেই, ওই মাঝখান থেকে দাঁড়াইলে স্টেডিয়ামটা কেমন দেখা যায় জানি না। আমরা কি বদলাতে পারবো? আমরা বদলাতে পারবো না। আমরা চাপাবাজি করতে পারবো, হইচই করতে পারবো, বড় বড় কথা বলতে পারবো, এন্ড অফ দি ডে ওদেরকেই বদলাতে হবে, সবকিছু ওরা বদলাবে। যাই হোক, ওদের জন্য শুভকামনা থাকলো। 2007-এর এই ক্ষমতায়ন দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম যে তারা কিভাবে রোমাঞ্চকর ভাবে তাদের এই রেসপন্সিবিলিটি গুলো পালন করে। সবার জন্য শুভেচ্ছা।